আমেরিকার প্রধান লক্ষ্য কিন্তু ইরানের এই তৈল ভান্ডারটা তারা যদি দখল করতে পারে, শুধু ইরানকে নয়, একই সঙ্গে দখল করতে পারবে চীনের অর্থনীতিকে। গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে শুধু তেল নয়, বিভিন্ন জিনিসের দাম বাড়বে। চীনের সব থেকে বড় দুর্বলতা রয়েছে ইরানের ওপরে। সেই জায়গায় আমেরিকার হস্তক্ষেপ কোনো দিনই চীন মেনে নেবে না। আমরা পড়েছিলাম পাগলা রাজা, সেই পাগলা রাজার মতন বোধহয় ট্রাম্পের এই দৌরাত্ম্য। তাহলে মুখের কথায় কাজ না হলে প্যাদানিটাই বড় কথা, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বেশি মাথারা ঢুকে গেলে পরিস্থিতি আরো সংকট কোনো জায়গায় যেতে পারে বলে মনে হতে চলেছে। নমস্কার। প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমাদের অতিথি কলকাতার অত্যন্ত বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, পশ্চিম এশিয়ায় যে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতের প্রেক্ষাপট, তার উত্তাপ, তার চাপ কি আমাদের মধ্যে এসে পড়বে? আদৌ কি পড়বে? সংঘাত কোন দিকে যাচ্ছে? আকাশপথ পেরিয়ে এখন স্থলপথ, জলপথ, সব দিকেই কিন্তু যাচ্ছে। শীর্ষেন্দুদার কাছে আমার একটাই প্রশ্ন, যে এই যে ইরানের ওপরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আঘাত, পাল্টা আঘাত ইরানও আনছে, এবং পশ্চিমের যে ৮-৯টি দেশ এর মধ্যে ক্রমান্বয়ে জড়িয়ে পড়তে যাচ্ছে, জাতিসংঘের তরফ থেকে দ্রুত এই সংঘাত কমানোর আহ্বান জানানো হয়েছে, কিন্তু আমরা দেখেছি গতকাল ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট তাদের বক্তব্য, এই সংঘাত খুব দ্রুততার সঙ্গে মেটার কোনো জায়গা নেই। এর ছাপ কোন জায়গায় যাচ্ছে, পরিস্থিতি কি ভয়াবহতার দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? যদি একটু পুরো বিষয়টা যদি একটু আলোকপাত করেন। দেখুন, সবার আগে বলতে হয়, এই সংঘাত বা এই যে আগ্রাসন, ইরানের উপরে এই হামলা, এটা নিয়ে আমেরিকা বা ইসরায়েলের হাজারো যুক্তি থাকতে পারে, কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু আলোচনায় বা হামলার প্রেক্ষাপট বা এর ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে তেলের ওপর। পুরোটাই তেলের ওপর নির্ভর করে বা তেলকে সামনে রেখেই লড়াই হচ্ছে, তেল পাওয়ার লোভে। কারণ যদি আমরা ওপেকের হিসাব অনুযায়ী দেখি, পুরো গোটা ইরানটা কিন্তু ভাসছে তেলের ওপর। ওপেকের হিসেব বলে দৈনিক প্রায় 3 থেকে 4 মিলিয়ন ব্যারল তেল উৎপাদন করে ইরান। এই বিপুল 3 থেকে 4 মিলিয়ন ব্যারল তেল উৎপাদনের একটা সিংহভাগ যায় চীনের কাছে। প্রায় 85 থেকে 90% তেল পায় চীন। অর্থাৎ আমেরিকার প্রধান লক্ষ্য কিন্তু ইরানের এই তৈল ভান্ডারটা তারা যদি দখল করতে পারে, শুধু ইরানকে নয়, একই সঙ্গে দখল করতে পারবে চীনের অর্থনীতিকে। চীনের ওপরও এরা দাদাগিরি ফলাতে পারবে, যেটা এতদিন এরা করতে পারছিল না। আর ইসরায়েল যে প্যালেস্তাইনের মতো একটা বৃহৎ রাষ্ট্রকে ভাঙতে ভাঙতে দখল করতে করতে একটা ছোট শহরে পরিণত করেছে এবং ইসরায়েলের ফুলে ফেঁপে উঠেছে, সেই ইসরায়েল নিজেকে পশ্চিম দুনিয়ায়, মধ্যপ্রাচ্যে দাদাগিরি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। এই লড়াইকে সামনে রেখেই কিন্তু এটা করা বা এদের এই আগ্রাসন। এই আগ্রাসনের মাঝখানে ভারতের একটা অবস্থান রয়েছে। তার কারণ, ভারতের সঙ্গে ইরান একটা সময় সম্পর্ক কিছুটা বিরোধ থাকলেও আস্তে আস্তে সম্পর্ক কাছে এসছে, আরো আসছে। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। আমেরিকার ট্রাম্পের সঙ্গে আমাদের নরেন্দ্র মোদীর সম্পর্ক অম্লমধুর সম্পর্ক। এর প্রেক্ষিতে ভারতের কূটনীতি একটা কঠিন চ্যালেঞ্জের মুখে। আর চ্যালেঞ্জের মুখে তেল আমদানি, তেলের বাজার, যেটার উপরে গোটা বিশ্বের নির্ভর করে, একই রকম ভাবে আমরা ভারতীয়রাও নির্ভর করি। জিনিসের দাম বৃদ্ধির উপর নির্ভর করি। যেই ইরানের তেলের ভান্ডারে আঘাত শুরু হয়ে গেল, ইতিমধ্যে আজকের খবর, গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে শুধু তেল নয়, বিভিন্ন জিনিসের দাম বাড়বে। গোটা বিশ্ব একটা দাম সংকটের মধ্যে পড়ছে এবং আমেরিকা, ইসরায়েল, ইরানকে সামনে রেখে গোটা বিশ্বের মেরুকরণের দিকে এগোচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও আমরা আস্তে আস্তে এইভাবে যদি না থামাতে পারি এগিয়ে যেতে চলেছি। না, যদি এই যে স্থলপথে যে যুদ্ধের কথা ঘোষণা দেওয়া হচ্ছে বা এগিয়ে যেতে পারে, সেইটাকে কিভাবে ঠেকাতে পারি বা এর কৌশলগত দিক কি হতে পারে? যেমন আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেসব প্রতিক্রিয়া আসছে, জাতিসংঘ যেমন সংঘাত দ্রুত কমানোর কথা আহ্বান জানিয়েছে, রাশিয়া এবং চীনও এই আক্রমণ বন্ধ করার আহ্বান দিয়েছে। এটা কি শান্তির জন্য নাকি কোনো কৌশলের জন্য? তাহলে বাস্তবিক প্রেক্ষাপটটা কি হতে পারে? দেখুন, একটা বাস্তব কথা বলতে গেলে ইতিহাস বইতে অনেক কিছু পড়া হয়, আমরা অনেক আলোচনা করি। এই যে জাতিসংঘ
কোথাও গিয়ে কিন্তু এটা আমেরিকা নির্ভরশীল। সামনে হয়তো অনেক কিছু বলে থাকেন, কিন্তু কোথাও গিয়ে এটা আমেরিকা নির্ভরশীল। যে আমেরিকা, যে ট্রাম্প এই যুদ্ধের অন্যতম কাণ্ডারি। এবং আমরা যদি অতীত দেখি, যখনই আমেরিকায় রিপাবলিকরা ক্ষমতায় এসছেন, সে জর্জ বুশ থেকে শুরু করে জুনিয়র বুশ বা এখন ট্রাম্প, সবার আমলেই কিন্তু এই হামলার রাজনীতি চলেছে। এবং কখনোই প্রতি ক্ষেত্রে জাতিসংঘ ছিল, কোনো ক্ষেত্রেই কিন্তু সেইভাবে জাতিসংঘের তারা শান্তির কথা বলেছেন বাস্তবিক হয়নি। ফলে জাতিসংঘের অবস্থান দিয়ে জাতিসংঘকে সামনে রেখে আদৌ শান্তি প্রতিষ্ঠা হবে এমন আশা বোধহয় আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না হবে বলে। দুই, রাশিয়া এর নিন্দা করেছে, চীন নিন্দা করেছে, কারণ এদের প্রত্যেকের একটা স্বার্থ জড়িত রয়েছে। মজার কথা, এই যে আমেরিকার হামলা, ইসরায়েলের হামলা, এই হামলার কিন্তু নিন্দা করেছে পাকিস্তানও। তার কারণ এখানে ধর্মর চলে আসছে। আমরা বারবার বিভিন্ন আলোচনায় দেখেছি, এই ইরানের ওপর হামলায় ইরানের রাষ্ট্রগুরুকে মেরে ফেলা, ইরানের প্রধানকে মেরে ফেলা, তিনি কিন্তু দিন শেষে একটা ধর্মীয় গুরুও ছিলেন। অর্থাৎ ইসলামিক মানুষের ওপর একটা ধর্মীয় আঘাত চলে আসছে। এই প্রেক্ষাপটে একদিকে তেল দখলের রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি এবং ইসলাম ধর্মের ওপর আঘাতের রাজনীতি, তিনটে বিষয় একসঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এই যুদ্ধ যদি নিজেদের স্বার্থ না বন্ধ করতে পারে, কবে বন্ধ হবে বোধহয় এখনই হাত গুনে বলা সম্ভব নয়। না, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আইনের যে দরজা রয়েছে, যে পথ রয়েছে বা ন্যায়ের কথা যারা বলছেন, সেখান থেকে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে জয়েন্টলি যে ইউএস ইসরায়েল স্ট্রাইক, এই নির্মম আক্রমণ হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতন বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন তারা। অনেকে এটিকে বেপরোয়া আগ্রাসন বলছে। তাহলে এই জায়গা থেকে যুদ্ধের ভবিষ্যৎটাই বা কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, বিশেষ করে আল জাজিরা যেটা বলছে যে যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবার কোনো লক্ষণ নেই, আরো তীব্র হামলা ও প্রতিহত হামলা ঘটছে, সেটা আমরা লক্ষ্য করছে। যেটা আল জাজিরা বলছে যে হরমুজ স্ট্রেইট যে ক্রাইসিস, সেই যে এই যে এটাকে অস্থিরতা বাড়াচ্ছে, সেই জায়গা থেকে কি তাহলে যুদ্ধের যে এই প্রবণতাটা, কি এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, এই যে চেষ্টাটা যে চলছে, ইরান যেটা মানে তারা দায়িত্ব নিয়ে তারা যেটাকে ঠেকানোর জন্য করছে, এটা কি আগ্রাসনের মাত্রাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে বলে মনে হয়? অবশ্যই। এই যে প্রথমেই শুরুর সময় বলছিলাম যে এই যুদ্ধটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকের ব্যক্তি স্বার্থের উপর যুদ্ধ, প্রত্যেকের নিজেদের স্বার্থ সিদ্ধির যুদ্ধ। এই স্বার্থ সিদ্ধি যদি বন্ধ করতে না পারা যায়, স্বার্থ সিদ্ধি থেকে এগিয়ে পিছিয়ে না আসে, তাহলে এই যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রত্যেকে নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে, যে স্বার্থটা নিজেদের টিকিয়ে রাখার স্বার্থ। যদি একটু অন্যভাবে বলি, যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে নোবেল জয়ীর আখ্যা দেওয়ার জায়গায় যায়, শান্তির নোবেল পাওয়ার জন্য বারবার আকুতি করেন। সেই ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট থেকে মেয়াদ শেষের পরে, তাকে কিন্তু তার অস্তিত্ব মুছে গিয়েছিল। তার এখন অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রথমে তিনি দেখাতে চেষ্টা করলেন যে শান্তির নোবেল চাই, তাহলে একটা নোবেল জয়ী হিসেবে থাকতে পারতেন। এখন আবার তিনি হস্তক্ষেপ করছেন যে ইরানের মতন বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমি সেই দেশে শান্তি ফিরিয়ে আনছি, জঙ্গিপনা, ইউরেনিয়ামের মতন বিস্ফোরকের ব্যবহার আটকাতে চাইছি। আবার সেই কোথাও একটা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। সেই ব্যক্তি স্বার্থ হয়ে যাচ্ছে, দেশের স্বার্থ নয়। দেশের স্বার্থ ছাড়িয়ে তাহলে যদি আজকে আমরা এই আলোচনায় কনক্লুশন টানি, তাহলে আমরা কয়েকটা পয়েন্ট তোমার কাছে আমি তুলে ধরতে চাইছি। তাহলে যুদ্ধ এখন সীমিত লড়াই নয়, এটি একটা আঞ্চলিক জ্বালানি ভিত্তিক সংকটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কূটনীতিকরা তারা চাপ বাড়াচ্ছে, মানবিক এবং অর্থনৈতিক ক্ষতি প্রতিদিনই বাড়ছে, সামরিক কৌশল ও শক্তি ব্যবহার আরো জটিল হচ্ছে। এই যে বিষয়গুলো তোমার কাছে উত্থাপন করছি, এই বিষয়টি নিয়ে যদি তুমি আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করো। তোমার কথার মধ্যে উঠে এসেছে যে মূলত এই যে তেলকে নিজেদের আয়ত্তে আনার জন্যই কিন্তু এই সংকট। তাহলে এই সংকটের মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেমন এসছে, কূটনৈতিক চাপ বাড়ছে, মানবিক এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, প্রতিদিনই সেটা বাড়ছে, সামরিক কৌশল ও শক্তি ব্যবহারটা আরো জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে, আগ্রাসনের মাত্রা বাড়ছে। এটা যদি আরেকটির ভয়াবহতার দিকটা কি হতে পারে বলে মনে হয়? যদি এইভাবে চলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব যেটা মেরুকরণের দিকে এগোচ্ছিল, আরো এই বিভেদটা তৈরি হবে, স্পষ্ট হতে থাকবে। বিভিন্ন রাষ্ট্র শক্তি যারা রয়েছে, শক্তিমান রাষ্ট্র, আমেরিকা, চীন, রাশিয়া, এদের মতন রাষ্ট্রের অবস্থান তীব্র হতে চাইবে। যদি
মানে এ প্রসঙ্গে আবার বলে ভালো ভালো, এখনো চীন কিন্তু জাস্ট শুধুমাত্র নিন্দা করে থেমে গেছে। চীনের সব থেকে বড় মানে দুর্বলতা রয়েছে ইরানের ওপরে। ইরানের তেল আবারও